প্রিয় দর্শক, সপ্তাহ ঘুরে ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান গ্যালারি নিয়ে। সঙ্গে আছে আমি বর্ষণ কবির। ইতিমধ্যে আপনারা জানেন যে ভারতের বিপক্ষে প্রথম টেস্টে একরকম ধরাশায়ী হয়েছে বাংলাদেশ। 3 দিন এবং 1 সেশনের মধ্যে বাংলাদেশ আসলে বিশাল এক হার নিয়ে সিরিজটা শুরু করেছে। বাংলাদেশের এই হার এবং সাকিব আল হাসান ইস্যুতে বেশ কিছু বিতর্কের প্রশ্নের উত্তর আসলে আমরা খোঁজার চেষ্টা করব আজকে এই কারণে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ক্রীড়া সাংবাদিক এবং ধারাভাষ্যকার মাজহারউদ্দিন অমিকে। আমি আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ বর্ষণ ভাই। 280 রান বা ভারতের কিন্তু এটাই সর্বোচ্চ ব্যবধানে জয় বাংলাদেশের বিপক্ষে রানের দিক থেকে। এটা কি একটু বেশি হয়ে গেল কিনা, বা এটা কি প্রত্যাশিত ছিল কিনা, বা নেচার অফ এই লুজিং সাইড বাংলাদেশ যেভাবে দেখাচ্ছে এটাও কি খুব অ্যাকসেপ্টেবল কিনা? না, দেখতে তো খারাপ লাগছে, বাট এক্সপেক্টেড ছিল। আমার মনে হচ্ছে যে ইন্ডিয়ার এগেনস্টে পাকিস্তান থেকে ডিফিকাল্ট হবে, খুবই এক্সপেক্টেড ছিল। বাট আমরা এক্সপেক্ট করছিলাম যে পাকিস্তানের যে টাইপের আমরা ব্র্যান্ড অফ ক্রিকেট খেলেছি এখানে হয়তো ওইটার প্রতিফলন দেখাতে পারবো। বাট আনফর্চুনেটলি ব্যাটিং ওয়াইজ কিছু করতে পারিনি। বোলিংটা একটা পজিটিভ দিক আমাদের, বাট ইন্ডিয়া খুবই টাফার অপোনেন্ট হবে আমরা জানতাম। পাকিস্তানের বোলিং অ্যাটাক থেকে ইন্ডিয়ান বোলিং অ্যাটাক বেশি বেটার, এটাও আমরা জানতাম। তাদের দেশের মাটিতে খেলাছো, তারা কতটা স্ট্রং এটাও আমরা জানি। বাট চেন্নাইয়ের উইকেটটা একটু সারপ্রাইজ করেছে আমাকে। মনে হচ্ছিল যে সেকেন্ড ডে থেকে হয়তো টার্ন টোন করবে, বাট না, আমরা দেখলাম যে 3 দিন পর্যন্ত মোটামুটি ব্যাটারদের জন্য মোটামুটি খারাপ ছিল না। এই জায়গা থেকে আমাদের ব্যাটারদের অ্যাপ্লিকেশনটা ভুল ছিল। ওরা একটা ভুল করেছে, ফার্স্ট ইনিংসে ব্যাটাররা 144 রানে 6 উইকেট হয়ে গিয়েছিল, বাট সেকেন্ড ইনিংসে এসে কামব্যাক করেছে। আমরা কিন্তু ফার্স্ট ইনিংসেও কলাপস করেছি, সেকেন্ড ইনিংসেও কিন্তু রীতিমতো শান্ত রয়ে এটি ছাড়া আর কিছু বলার মতো নয়। আপনি এই লেভেলের ব্যাটিং করলে ইন্ডিয়ার সাথে এরকম ব্যবধানে হারবেন এটাই এক্সপেক্টেড, এবং আমি খুব একটা সারপ্রাইজ হইনি। আমরা আসলে একটু জানতে চাই, নাজমুল হোসেন শান্ত আসলে অধিনায়ক হিসেবে বেশ কিছুদিন একটু খাবি খাচ্ছিলেন বড় স্কোরের জন্য, যদিও ছন্দে ছিলেন। উনি হারের কারণটা নিজের মতো করে ব্যাখ্যা করেছিলেন দিনের খেলা শেষে, আর কি ম্যাচ শেষে। আমরা একটু দেখে আসি সেটা। ওভারঅল যদি বলি যে আমাদের ফার্স্ট ইনিংস ব্যাটিং ভালো হয়নি, যেটা খুব ইম্পর্টেন্ট ছিল। ওই জায়গায় আমরা স্পেশালি টপ অর্ডারে যদি একটা পার্টনারশিপ আমরা করতে পারতাম তাহলে আরেকটু ভালো অবস্থানে থাকতাম। এই চ্যালেঞ্জটা, এটা আমাদের চয়েস যে আমরা উপরের দিকে ব্যাটিং করি। সো এটা আমরা কিভাবে কোপ আপ করছি এটা ইম্পর্টেন্ট। সো ব্যাটাররা এটা নিয়ে কাজ করছে, বাট রেজাল্ট ওইভাবে আসছে না। আশা করব যে সামনে আসবে। আর যেটা বললেন যে আজকে তাড়াতাড়ি আবার উইকেট পড়ে গেল শেষের দিকে অনেক চ্যালেঞ্জ ছিল ব্যাটিং। আমার মনে হয় উইকেটে রাফে ওরা বল করছিল, চ্যালেঞ্জ ছিল। বাট আমি এটা এক্সকিউজ হিসেবে দিতে চাই না, এই চ্যালেঞ্জটাই আমাদের নিতে হবে। এক্সকিউজ উনি কখনোই দিতে চান না, এটা তার পজিটিভিটির একটা জায়গা বটে। কিন্তু অ্যাপ্লিকেশনসের জায়গাটা আসলে কোথায় বাংলাদেশের শর্টকামিং মনে হলো? আমার মনে হয় যে আমরা স্কিল নিয়ে আমরা বলছি না, কিন্তু আমাদের মেন্টালিটিতে ইস্যু। কিন্তু বুঝলাম প্রথম দিকে বুমরা, সিরাজ, আকাশদীপ খুব ভালো বোলিং করেছে, বাট যখন আমরা একটা সার্টেন স্টেজে একটা পার্টনারশিপের জায়গা হয়েছিল, কিন্তু সাকিব লিটনের ওই সময়টাতে শর্ট সিলেকশনটা যদি আপনি দেখেন, ওরাও কিন্তু 144 রানে 6 উইকেট ছিল, অশ্বিন জাদেজা মিলে 199 রানে। কঠিন সময়টাই তারা পার করেছিল, রাইট। সবচেয়ে টাফ পিরিয়ডটা কিন্তু সাকিব আর লিটন মোটামুটি কিছুটা পার করে ফেলেছেন, 50 রানের পার্টনারশিপ হয়েছে। ওইখান থেকে যখন আপনি এই শর্ট খেলে আউট হবেন, প্রথমে লিটনের কথা বলি, অফ স্টাম্পের বাইরের বল তাকে ট্র্যাপ করা হয়েছিল যাতে তিনি স্লগ সুইপটা খেলেন। ডিপ মিড উইকেট নাই, ডিপ স্কোয়ার লেগ রয়েছে, তাদের এক্সপেকটেশনই ছিল যে টপ এজ হবে, ডিপ স্কোয়ার লেগে আউট হবে, আর তাকে টোপ দিচ্ছিল, আর তিনি সেই টোপটা গিলে ফেললেন লিটন দাস। এখন যদি ওটা 4ও হতো, 6ও হতো, আমার মনে হয় না যে ওটা ব্যাটারের কোনো মোরাল ভিক্টরি হতো, বোলারেরই ভিক্টরি হতো, যে তিনি যেটা চাচ্ছেন ব্যাটার ওটাই করছে, পরবর্তীতে সেটা আবার এক্সিকিউট করার সুযোগ তো থাকে। রাইট। আর আপনি যখন সেট হবেন তখন আপনাকে শর্ট মেক করতে হবে না, কিন্তু তখন আপনি কিন্তু গ্যাপ এমনিই ফাইন্ড করতে পারবেন। শর্ট মেকিং কখন হয়? যখন আপনি রান বের করতে পারছেন না, গ্যাপ পাচ্ছেন না, তখন গিয়ে ডিফারেন্ট কিছু করার ট্রাই করে। সাকিবও দেখলাম রিভার্স সুইপ খেলে আউট হলো। ওই সিচুয়েশনে একজন সিনিয়র প্লেয়ার, ওখানে মিরাজও ছিল অপর প্রান্তে, আরেকটা পার্টনারশিপ তো করাই যেত। আমাদের ফার্স্ট ইনিংসে সবচেয়ে বড় প্রবলেম ছিল যে আমরা একটা 100 রানের পার্টনারশিপ করতে পারিনি। একটা 100 রানের পার্টনারশিপ বলে কিন্তু অ্যাটলিস্ট আমরা তাদের টোটালের কাছাকাছি যেতে পারতাম, 300-র কাছাকাছি। আমরা যদি বাংলাদেশ টিম যদি কোনো রকম ফলোঅনটাও এরাতো, এটা কিন্তু মোরাল ভিক্টরি থাকতো বাংলাদেশ ডেফিনেটলি। এখন তো দেখা যাচ্ছে যে ওরা ব্যাটিং নিয়ে কোনো ভাবছেই না, আমাদের বোলিং নিয়ে তারা ভাববে, সমীহ করবে। আমরা ওইটা আর্ন করেছি, কিন্তু তাদেরকে ওই ব্যাপারটা, প্রেশারটা দিয়ে আমরা ওই রেসপেক্টটা আর্ন করেছি। ব্যাটিং ওই রেসপেক্টটা আমরা এখনো আর্ন করতে পারিনি। লাস্ট 2টা ট্যুরেও আমি দেখেছি ব্যাটিং ওয়াজ টেরেবল।
এইবারও আমাদের এখনো সুযোগ আছে, একটা টেস্ট ম্যাচ রয়েছে, একটা স্টেটমেন্ট মেক করার। ইন্ডিয়ার মতো দলের এগেনস্টে ভালো খেললে ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু সেই ফোকাসটা আসে। আপনি নিজের মাঠে অস্ট্রেলিয়াকে হারালেও এত ফোকাস আসবে না। যদি ইন্ডিয়ার মাটিতে ইন্ডিয়াকে 5 দিন ফাইট দিয়ে দেন, ইন্ডিয়া তখন সমীহ করবে, নেক্সট টাইম আবার ডাকবে আপনাকে। এখন এইভাবে খেললে তারা ভদ্রতার খাতিরে হয়তো একটা বাইল্যাটারাল সিরিজ ডাকতে পারে, বাট আপনি যদি বলেন ফাইট হবে বা যেটা তারা একটা ইন্টেন্সিটি চায় বা দর্শকও কি চায়, 5 দিনের খেলা হবে, 5 দিন মাঠে যাবে দর্শকরা, 3 দিন 4 দিনের মধ্যে খেলা শেষ। তো ওরাও তো চাবে না বাংলাদেশকে হোস্ট করতে যদি বাংলাদেশ এইভাবে খেলতে থাকে। মানে দ্বিতীয় ইনিংসে কিন্তু শান্ত এবং সাকিব বেশ এগোচ্ছিলেন ওইখান থেকে। হ্যাঁ, প্রথম ঘন্টাটা খুব ক্রুশিয়াল, মানে লিটন আর সাকিবের যেটা ফার্স্ট ইনিংসে ছিল। দ্বিতীয় সেশনে কিন্তু একটা সুযোগ ছিল যে ম্যাচটা একটু লিঙ্গারিং করা, মানে আরেকটা সেশন, হ্যাঁ। তো সেই জায়গাতেও দেখলাম এক্সিকিউশনে গিয়ে কোথাও গরমিল, কারণটা কি? মাইন্ডসেট বসুন ভাই, আমার কেন জানি মনে হয় যে আমরা টেস্ট ক্রিকেটের মেজাজটা এখনো ধরতে পারছি না। ইট টুক আস 19 years টু গেট আ পোটেন্ট বোলিং ইউনিট। এখন আমাদের বোলিং ইউনিট পাইতে কিন্তু 19 বছর লাগছে আমাদের। আমরা এখন বুঝি 20 উইকেট কিভাবে নিতে হয়। আমাদের ফাস্ট বোলাররা এক ইনিংসে 8টা-9টা করে উইকেট নিচ্ছে। পাকিস্তানে আমরা 10টা উইকেট নিচ্ছি আমাদের ফাস্ট বোলাররা। এই ফার্স্ট ইনিংসে আমরা 8টা না 9টা নিয়েছি ফাস্ট বোলাররা। সো এটা কিন্তু অনেক বড় ইমপ্রুভমেন্ট। বিরাট কোহলি, রোহিত শর্মার মতো ব্যাটারদেরকে আমরা মানে ডিসিভ করে আউট করছি, এটা তারা রেসপেক্ট দিচ্ছে আমাদের বোলিংকে। সো আমরা ওইটা আর্ন করেছি কারণ আমাদের গ্র্যাজুয়াল ইমপ্রুভমেন্টের একটা গ্রাফ দেখেছি আমরা। বোলারদের মধ্যে একটা কম্পিটিশন আছে, আমাদের বাইরে এবাদতের মতো প্লেয়ার বসে আছে, আমাদের বাইরে শরীফুলের মতো প্লেয়ার বসে আছে, লিমিটেড ফরম্যাটে মুস্তাফিজ বসে আছে, তানজিম সাকিব বসে আছে। এখানে একটা হেলদি কম্পিটিশন আছে। আমাদের ব্যাটিংয়ে এই হেলদি কম্পিটিশনটা প্লেয়ারদের মধ্যে ওইটা দরকার। ইন্ডিয়া দেখেন ফার্স্ট ইনিংসে মিস আউট করেছে, কিন্তু শুভমান গিলের কথা যদি বলি, ঋষভ পান্ডের কথা যদি বলি, সেকেন্ড ইনিংসে এসে কিন্তু ঠিকই ব্যাক করেছে। আমি বলে রাখলাম আবারও, সেকেন্ড টেস্ট ম্যাচে বিরাট কোহলি অথবা রোহিত শর্মা বড় রান করবে। তো এটাই একটা বড় সমস্যা। আমরা আসলে এই টেস্ট ম্যাচ শেষে দলের সঙ্গে যিনি গিয়েছেন তিনি আসলে কোচ ক্যাপাসিটিতেই অনেক বড় নাম, নাজমুল আবেদিন ফাহিম। উনি আজকে কথা বলেছেন বাংলাদেশের গণমাধ্যমের সঙ্গে, আমরা একটু শুনে আসতে চাই উনি কি বলছেন। ভারত অনেক শক্তিশালী একটা দল এবং ওদের তুলনায় আমরা যথেষ্ট পিছিয়ে আছি এই টেস্ট ম্যাচে, সেটাও বোঝা গেছে যে হ্যাঁ কিছু কিছু এরিয়া আছে আমাদের শক্তি জায়গা আছে, বাট ওভারঅল ভারত ডেফিনেটলি অনেক শক্তিশালী আর দল। তারপর আমি বলবো যে কিছু কিছু সময় আছে যে সেখানে আমরা যদি আমাদের খেলাটাকে ধরে রাখতে পারতাম। প্রথম দিনেই তৃতীয় সেশনে উইকেট পড়েনি ঠিক আছে, কিন্তু যে পরিমাণ রান আমরা দিয়েছি সেটা আমাদেরকে অনেক বেশি পিছিয়ে দিয়েছে। এরপরও যখন আমরা ব্যাটিং করার সুযোগ পেয়েছি আমার মনে হয় আরেকটু অ্যাপ্লাই করতে পারতাম, তাতে একটা রেজিস্ট্যান্স তৈরি হতে পারতো, বাট সেটা আমরা করতে পারিনি। প্রথম টেস্টে বোধহয় কিছুটা অভিজ্ঞতা অর্জন করলে বলবো আমি এরকম দলের বিরুদ্ধে ওদের ঘরের মাটিতে খেলা। তবে আমি আশা করবো দ্বিতীয় টেস্টে আমরা আরেকটু বেটার খেলবো, কারণ এইটার অভিজ্ঞতাটা আমি চাইবো, সেটা দেখতে চাইবো, ইতিবাচক কিছু দেখতে চাইবো দ্বিতীয় টেস্টে। পজিটিভিটির ব্যাপারটা আবারও আসছে, মানে এখান থেকে আসলে পজিটিভ থাকাটা কতটুকু চ্যালেঞ্জিং। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশে যখন বোলিংটা দেখা হলো তখন মনে হলো যে কিছুটা খাপছাড়া, মানে প্রথম ইনিংসের লেশ মারতো নয়। হাসান মাহমুদ যে প্রথম বাংলাদেশি হিসেবে ভারতের মাটিতে 5 উইকেট, পেসার হিসেবেও 5 উইকেট হচ্ছিল, দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ভারতের বিপক্ষে 14 বছর পর কেউ এই কাজটা করে দেখালো। কিন্তু শাহাদাত হোসেন রাজীবের পর 14 বছর লাগলো হাসান মাহমুদের এরকম একটা কিছু রিপ্লে করতে। সেটা কিন্তু ট্রান্সলেট বাংলাদেশের ব্যাটার বা দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের বোলারদের কাছ থেকেও খুব ভালো মতো দেখা গেল না। এইটার কারণটা কি? বসুন, একটা ফ্যাক্ট হচ্ছে যে আমরা যখন প্রথম ইনিংসে এত বেশি রানে পিছিয়ে গেলাম তখনই কিন্তু সাইকোলজিক্যালি ওরা এগিয়ে গেল। টেস্ট ম্যাচে আমরা যদি লিডটা ওদেরকে 50-এর বেশি না দিতাম বা 60 দিতাম, দেখতেন ওরা ডিফারেন্টলি ব্যাটিং করতো, তখন আমাদের বোলিং আরও বেটার লাগতো, আমরা আরও কনফিডেন্ট থাকতাম, আমাদের টেলস আপ থাকতো। যখনই গিয়ে 149 রানে একটা দল আউট হয়ে যায় 369 চেস করতে গিয়ে, তখনই কিন্তু আপনি অলরেডি আউট অফ দ্য গেম। তারা মোরালি হাই আপ চলে গেল, আমরা মোরালি ডাউন হয়ে গেলাম, তখন আমরা ধরে নিয়েছি টেস্ট ম্যাচের রেজাল্ট কোন দিকে যাচ্ছে আমরা বুঝে গিয়েছি। এর জন্যই প্রথম ইনিংসে আপনি নেক অ্যান্ড নেক থাকাটা খুব জরুরি, যদি খেলাটা আপনি শেষ পর্যন্ত দেখতে চান যে কোন দিকে যায়। আমরা প্রত্যেক টেস্ট ম্যাচে বেশিরভাগ ক্ষেত্রে আমরা প্রথম ইনিংসে হেরে যাই, হয়তো বলে না হলে ব্যাটে। আমরা যদি প্রথম 2 দিন আড়াই দিন, আমি এর আগেও বলছিলাম, আমরা পাকিস্তানকে যেভাবে সারপ্রাইজ করেছি, ওরা কিন্তু ভাবে নাই যে বাংলাদেশ এই লেভেলের ক্রিকেট খেলবে। সো আমরা প্রথম 2-2.5 দিনে যা করার করে ফেলেছি। টস ভাগ্য আমাদের পক্ষে ছিল, এই টেস্টেও কিন্তু টস আমাদের পরেই ছিল। আমরা শুরুটাও ভালো করেছিলাম কিন্তু আমরা ধরে রাখতে পারিনি। ব্যাটিংয়েও সেম, আমরা যদি ওদের কাছাকাছি যেতাম তাহলে আমরা সেকেন্ড ইনিংসে ওটাকে ক্যাশ আউট করতে পারতাম। আমাদের বোলিং নিয়ে আমি কমপ্লেন করব না, সেকেন্ড ইনিংসে এটা খুবই অনিয়মীয়, বোলাররা খুবই টায়ার্ড ছিল,
প্রথম দিন সারাদিন বোলিং করছে, পরের দিন সকালবেলা আধা ঘন্টায় র্যাপ আপ করেছে, আবার 1.5 সেশন পর আবার মাঠে নেমেছে। সো বডির উপর টোল যায়, ওই বেনিফিট অফ ডাউট আমি বোলারদেরকে দিচ্ছি। বাট ব্যাটারদের কাছ থেকে আমি এক্সপেক্ট করব যে নিজেদের প্রতি একটু জাস্টিস করতে। যে আমি যদি এখন বলি লাস্ট টেস্ট ম্যাচে পাকিস্তানের এগেনস্টে মুশফিক 100 করেছেন, লিটন 100 করেছেন, মিরাজ 100 করেছেন, তাদের তিনজনের কেউ একজনও এই ম্যাচে ইম্প্যাক্ট ফেলতে পারে। সাকিবের বোলিংটা নিয়েও মানে পাকিস্তানের বিপক্ষে কিন্তু ক্রুশিয়াল বেশ কিছু ব্রেক থ্রু উনি দিয়েছেন, কিন্তু ভারতের মাটিতে আসলে 3 দিনের ব্যবহৃত উইকেটেও তাকে ঠিক সেই ছন্দে দেখা গেল না। কি হচ্ছে, তার ছন্দপতনের কারণটা কি? প্রথমে তো ভাবছিলাম যে হয়তো পেস বোলাররা ভালো করছে দেখে ক্যাপ্টেন তাকে শুরুর দিকে আনেনি প্রথম ইনিংসে, বাট সেকেন্ড ইনিংসেও যখন তার কোনো খুব একটা ইম্প্যাক্ট দেখলাম না। তারপর মুরালি কার্তিক একটা কথা বললো যে তার ফিঙ্গারে একটু ইস্যু হচ্ছে, ফুলে গিয়েছে, যার কারণে কিনা তিনি বল গ্রিপ করতে পারছিলেন না। সো এটা তো একটা বিগ ইস্যু। তাহলে তো তিনি মানে তার 100% দিবেন কিভাবে, তিনি তো স্ট্রাগল করছেন। বাট এটাও ঠিক যে সারেতে কিন্তু দুর্দান্ত বোলিং করেছে, 9 উইকেট পেয়েছেন, রাইট। সো ওখান থেকে অনেক বছর পর সাকিবকে এত ওভার আমরা করতে দেখি, তাই না? মানে ওই প্লেয়ার সাডেনলি কি হয়ে গেল, এটা তো আমার বোঝার মানে আমি বুঝতে পারছি না। কারণ স্কিল ওয়াইজ তো প্রবলেম থাকার কথা না, এখন তার ইনজুরি আছে কিনা, তিনি স্ট্রাগল করছেন কিনা, এটা ছাড়া তো আর কোনো রিজন দেখি না। আর পিচেও কিন্তু প্রথম 2 দিন স্পিনারদের জন্য খুব একটা ছিল না। হার্শ হবে বললে যদি আমি বলি যে সাকিব প্রথম ইনিংসে কেন উইকেট পাননি বা তাকে কম ওভার কেন দেওয়া হয়েছে, বাট সেকেন্ড ইনিংসে এসে একটু ইম্প্যাক্ট রাখতে পারতেন। খুবই সাদামাটা বোলিং মনে হয়েছে তার ক্যালিবার অনুযায়ী, বাট মিরাজ কিন্তু আবার ভালো ছিল। সো ওই জায়গা থেকে একটু কনসার্ন আমাদের জন্য, আরও বেশি কনসার্ন যেহেতু কানপুরে খেলা হবে নেক্সট টেস্ট ম্যাচে, সেখানে স্পিন ট্র্যাক হওয়ার চান্সেস খুব হাই বসন ভাই, কারণ ওরা এখানে পেস বোলিং ট্র্যাক দিয়ে দেখেছে যে আমাদের পেস বোলাররা কিন্তু কাজ করতে জানে। সো ওখানে তারা উল্টাটাই করবে। তখন গিয়ে সাকিব যদি ফিট না হয় তাহলে কি তিনি প্লেইং 11-এ থাকবেন কি না, এটা একটা কোয়েশ্চেন রয়েছে। তার ব্যাটিং নিয়েও কোয়েশ্চেন আছে যে তার ব্যাটিংটা সেই ফ্লোটা নাই, তার মুখে স্ট্র্যাপ দিয়ে ব্যাটিং করছেন হেলমেট টেনে টেনে, এটা অ্যাডজাস্টমেন্ট করছেন, বোঝাই যাচ্ছে যে তিনি স্ট্রাগল করছেন। এখন এটা আপনার অপোনেন্ট যদি দেখে তাহলে সে তো জানবে যে তার হেড পজিশন ঠিক করার জন্য এটা করছে, তো সে হি স্ট্রাগলিং, তো তাকে আরও প্রেশার দিবে, ভেঙে ফেলবে প্রেশারে। সাকিবের এই কাজগুলো আমার মনে হয় মাঠের বাইরে করা উচিত। নেটে যদি এই প্র্যাকটিসগুলো তার যে অ্যাডজাস্টমেন্টগুলো আছে করে মাঠে সেটা প্রতিফলন দেখবে। অ্যাডজাস্টমেন্টটার কারণটা কি? আপনি তো ক্রিকেট খেলতেন এক সময়, আমরাও যতটুকু মাইনর লেভেলে খেলেছি তাতে মনে হয় কি যে মাথা বেশি নেমে যাচ্ছে না লুক শিফট হচ্ছে, কোনটাতে তার সমস্যা মনে হচ্ছে? শুরুতে যেমন ছিল যে তার ডান চোখে ইস্যু ছিল, আমরা যতটুকু শুনেছিলাম, যার কারণে তার, আপনি যেহেতু লেফট হ্যান্ডার, তার এই চোখ দিয়েই তিনি দেখার চেষ্টা করেন, কারণ ভিজিবিলিটি হয়তো ইস্যু হচ্ছিল শুরুতে। বাট পরে গিয়ে এই যে এটা করতে করতে তার এখন যদি আমি ধরে নেই চোখ ঠিকও হয়ে গিয়েছে, বাট তার অভ্যাসটা, তার হেড মুভমেন্টটা এটা এখনও ঠিক হয়নি। এইটা ইট টেক্স টাইম, কারণ এত বছর একভাবে খেলে এসেছেন, সাডেনলি অ্যাডজাস্ট করতে করতে এভাবে খেলতে হচ্ছে, যার কারণে তিনি এখনও আগের ফ্লোটা পাচ্ছেন না। আমি ধরে নিলাম তার চোখের সমস্যা নাই, কিন্তু তার যে মাথার পজিশনটা এই 3-4-5 মাসে বিগড়ে গেল, বা লাস্ট 6 মাস 1 বছর ধরেই তো এরকম। হ্যাঁ, 2023 সালের বিশ্বকাপের সময় থেকেই তো আমরা দেখতে পাচ্ছি না। এটা তো মেজর কনসার্ন। এটা একমাত্র এর জন্যই তিনি এত ম্যাচ খেলে বেড়াচ্ছেন, কিন্তু যে এইটা প্রবলেমটা সর্ট আউট করার জন্য। ব্যাটিংটা তো খুবই ডিফিকাল্ট, আপনাকে মার্ক আউট করে ফেলবে অপোজিশন, বাট বোলিং তো আপনি নিজের জায়গা ধরে ধরে করতে পারবেন। এই জায়গাটাতেই সাকিবের এজও একটা ম্যাটার হয়েছে কিন্তু বসুন ভাই, রিফ্লেক্স কি কমে যাচ্ছে? রিফ্লেক্স কমছে, আপনার বয়সের একটা ব্যাপার আছে, প্রেশার আছে, পারফর্ম করার প্রেশার আছে, তারপরে গিয়ে মানে ওভারঅল কিন্তু একটা প্লেয়ারের কিন্তু লাইফ স্প্যান থাকে একটা। সাকিব 37-38, সো তাকে আমরা এখন এত প্রেশার না দিয়ে আমরা চাবো যে তার রিল্যাক্স ক্রিকেটটা তিনি খেলুক, তিনি যেভাবে খেলতে চায়। এখন তিনি যদি নিজের রিল্যাক্সের জন্য যা করা লাগে তা করুক, বাট এখন সিচুয়েশন দাঁড়িয়েছে যে সাকিবকে দলে প্লেইং 11-এ রাখা নিয়েও কিন্তু কোয়েশ্চেন উঠেছে। আমি সেদিন এর আগেও কিন্তু একবার হয়েছিল, এমন যে না যে এটাই ফার্স্ট টাইম, রিসেন্ট টাইমে বেশ কিছু ব্যাপার আছে। আমরা একটু নাজমুল হোসেন শান্তর এই ব্যাখ্যাটা শুনে আমি আবার এই আলোচনাটাতে আসছি। আমি যেটা দেখি যে কতটুকু কষ্ট করছে এবং কামব্যাক করার জন্য যা যা করা দরকার সেই কাজগুলো করছে কিনা, টিমের প্রতি ইন্টেনশনটা কীরকম, এই জিনিসগুলো আমি খেয়াল রাখি। অনেকে ভাবতে পারে হয়তো সাকিব ভাই দেখে আমি বলছি, বাট জিনিসটা এরকম নয়। একটা নাহিদ রানা থেকে শুরু করে মুশফিক ভাই পর্যন্ত সেম জিনিসটাই কিন্তু আমি দেখার চেষ্টা করি, তার প্রিপারেশন কেমন বা টিমের প্রতি তার চিন্তা ভাবনা কেমন, সে টিমকে ভালো কিছু দেওয়ার জন্য ওই অনুযায়ী প্রিপারেশন নিচ্ছে কিনা। সো এই জিনিসটা দেখে আমি হ্যাপি। হ্যাঁ, মানে নিবেদনের জায়গায় উনি হয়তো সুখী হতেই পারেন, কিন্তু পারফরমেন্সের জায়গায় যে কথাটা আমরা বারবার বলছিলাম যে সাকিব আল হাসান যতটা মানে আলোচনায় আসছেন, মুশফিকেরও বয়স তো সাকিবের চেয়ে বছর 1-2 বড়,
তার নিবেদনও কোনো ঘাটতি নেই, কিন্তু মাঝে মাঝে লিন প্যাচ তাকেও কাটাতে হয়। কিন্তু এই জায়গায় তো প্রপার রিপ্লেসমেন্ট কি আপনারা আছেন? মানে এটা কি মানে একটু বাড়তি এজ দিচ্ছে কিনা এই সিনিয়রদের? হ্যাঁ, একটু তো আছে, কারণ সাকিবের অ্যাডভান্টেজটা হচ্ছে যে বোলিং ব্যাটিং দুইটাই পারেন। সো এক্ষেত্রে টিম কম্বিনেশন করতে তার প্রেজেন্সটা অনেক হেল্প করে আমাদেরকে। বাট আপনি যদি দুইটায় একটু একটু হয় তাইলে তো সমস্যা। যে সাকিবকে আমরা পেয়ে এসেছি এত বছর, বোলিংয়েও 100 ব্যাটিংয়েও 100, ওই জায়গায় হয়তো ব্যাটিং 80 হতে পারে, বোলিং 100 হতে পারে, কিন্তু আপনার বোলিংয়েও 20 ব্যাটিংয়েও 20, তাহলে কিন্তু দল ভাবা শুরু করবে। আমাদের তাইজুলের মতো প্লেয়ার বাইরে বসা কিন্তু বর্ষণ ভাই, ও আমাদের ওয়ান অফ দ্য মোস্ট এক্সপিরিয়েন্স লেফট আর্ম স্পিনার। সো ওই জায়গাটাতে যদি সাকিবের বোলিংটা আমরা 100% না পাই, তাহলে তাইজুলকে কিভাবে অ্যাকোমোডেট করা যায় এটা আমাদের এখন ভাবা জরুরি। যদি সাকিব বলে আমি ব্যাটার হিসাবে খেলতে চাই, আমার আঙ্গুরের প্রবলেম আছে, আমি বোলিং করব না, আমি ব্যাটার হিসেবে খেলবো, তাহলে নেক্সট ম্যাচে তাকে কোথায় অ্যাকোমোডেট করা যায়, এইটাও একটা ব্যাপার। বেশ কয়েকবার আঙুল লেগেছে দেখলাম, মানে এবং তার স্পিনিং ফিঙ্গারই লাগলো, বটম হ্যান্ডে যেত। তো মানে এইগুলো তো আরো মানে কোশ্চেনটাকে উস্কে দিচ্ছে যে আসলে সাকিব আল হাসান কোন জায়গায় দাঁড়িয়ে আছে। এই কোশ্চেনের আরো বাতাসটা গরম হয়ে গেছে তামিম ইকবালের মুরালি কার্তিককে নিয়ে যে কোট করে যে মন্তব্যটা, তাতে মনে হচ্ছিল যে সাকিব আল হাসান আসলে ইনজুরিটা লুকিয়ে খেলছেন। ব্যাপারটা কি আদৌ সেরকম প্রজেকশন হয়? আমার মনে হয় না। তাদের ওই যে কোচও তো বললো যে না, তারা কিছুই জানে না। আমি যতটুকু বুঝেছি, ব্যাটিং করতে গিয়ে প্রথমে ফিল্ডিং করতে গিয়ে হয়তো তিনি চোট পেয়েছেন, তারপর থেকে ওটা সোয়েলিং করে ফুলতে শুরু করেছে। তখন গিয়ে মুরালি কার্তিকের সাথে একটা ফ্রেন্ডলি কনভারসেশন ছিল যে দেখো আমার আঙুলটা ফুলে গেছে, এর জন্য আমি এখানে আমার অপারেশন হয়েছিল, এখন একটু বোলিং করতে ডিফিকাল্টি হচ্ছে। মুরালি কার্তিক হয়তো জিনিসটা বুঝায় বলতে পারে নাই যে এই সার্জারি তো এই 2-3 দিন আগের সার্জারি না, এটা বেশ আগের সার্জারি। এটাতেই কনফিউশন হয়েছে কিন্তু, যে অনেকে ভাবছে সার্জারি হয়ে গেল, কেউ জানাইলো না, কেউ জানলো না, বা সাকিব কেন জানাইলো না। ব্যাপারটা এরকম না। প্লেয়াররা ছোটখাটো নিগেল নিয়ে খেলে বর্ষণ ভাই, যে কারো একটু ব্যথা হালকা পাতলা থাকে, কিন্তু যদি মেজর কিছু থাকে ওটা হাইড করে দেন, ইটস আ বিগ ক্রাইম। আর টিম ম্যানেজমেন্ট জানবে না, এটাও আমি বিশ্বাস করি না। বিসিবি তো পরে এটাকে রিজেক্টই করে দিয়েছে যে এরকম কোনো ঘটনাই ঘটেনি। রাইট, বাট এখন তিনি ইনজুরি মুক্ত হচ্ছেন কিনা এটা এখন, যেহেতু আমরা সামনে আরেকটা টেস্ট রয়েছে, তিনি কি আদৌ ফিট টু প্লে কিনা এটা জানা দরকার। তার দিক থেকেও কল আসা দরকার যে আমি 100% ফিট, বা আমি এই ম্যাচের আমার ফিঙ্গারে যে 100% আর ম্যাচ ফিটের মতো তামিম ইকবালের মতো একটা কন্ট্রোভার্সি আবার তৈরি হয়ে গেল। মানে ওই ফিট বলতে আমি ওইটা বলছি যে ম্যাচ ফিট, আমি বোলিং করতে পারবো, আমার 100% বোলিং আমি দিতে পারবো, আমি ব্যাটিং দিতে পারবো। বা বলতে পারে যে আমি বোলিংয়ে আমার ইস্যু আছে, আমাকে ব্যাটার হিসেবে খেলাও। বাট হি নিডস টু ক্লিয়ার দিস, অ্যান্ড দ্য টিম ম্যানেজমেন্ট অলসো নিড টু বি বোল্ড, যে তাদের ওই বোল্ড হতে হবে। সাকিব আল হাসান, আমি উইথ অল ডিউ রেসপেক্ট, আমরা শুধু নামের ভারে একটা প্লেয়ারকে এখন আর খেলাতে পারবো না। সাকিব অনেক দিয়েছেন আমাদেরকে, আমি এখনও জানি তার আরও দেওয়ার আছে, কিন্তু যদি এই টেস্টটায় তার রেস্ট দরকার হয়, তাকে রেস্ট দেওয়া উচিত। জোর করে এই প্লেয়ারটার ক্যারিয়ারটা নষ্ট করার কোনো মানে হয় না। যদি সাকিব আরও 1 বছর খেলতে পারে, যদি ঠিক মতো তাকে নার্চার করা হয়, আমি চাবো 1 বছর বেশি খেলুক, রাদার দেন আগামী 6 মাস খেলে সাকিব শেষ হয়ে যায়। আমি এটা চাই না। ভ্যালিড পয়েন্ট। সেই একইভাবে কি মানে যেহেতু সাকিবের ব্যাপারটা সামনে আসছে, সাকিব আল হাসান বাংলাদেশের সবচেয়ে বড় বিজ্ঞাপন, মানে পোস্টার বয়ই বলা যায় তাকে, কিন্তু বাংলাদেশের বুমরাকে ট্যাকল করার মতো সামর্থ্যটা কি একটু আছে টপ অর্ডারের? আপনার কি মনে হয়েছে সাদমান জাকিররা যথেষ্টই টেকসই ব্যাটিংটা করছেন? বা প্রথম ইনিংসে তো তারা খুব এক্সপোজড হয়ে গিয়েছিলেন, মানে খুবই বেমাক্কার মতো ছিল সাদমান, রাউন্ড দ্য উইকেট, তার ওভার দ্য উইকেট যখন আসলো ইনসুইং বলটা ছেড়ে দিলেন। তো এইসব ছোট ছোট ব্যাপার এত বড় একটা প্ল্যাটফর্মে যখন ভারতে আপনি অনেক বছর পর পর খেলেন, এটাই তো প্রায় 5 বছর পর আমরা যে বাইলেটারাল সিরিজ খেলছি, কতটুকু আসলে আমরা প্রস্তুতি নিয়ে গিয়েছিলাম? পাকিস্তানের বিপক্ষে জয়টাই কি বিশাল আমাদের কমপ্লেন্সিতে ভোগাচ্ছিল কিনা? আমার মনে হয় না বর্ষণ ভাই, ওপেনাররা খারাপ করেনি পাকিস্তানে, সেটা করেনি, মানে ওই তুলনায় তারাই খুব ভালো স্টার্ট দিয়ে গিয়েছে, তাই না? মানে তাদের তুলনায় ইন্ডিয়ান বোলিং অ্যাটাক আরো অনেক ভালো, এটাও আমাদের মানতে হবে। প্রথম ইনিংসে যা হয়েছে, টপ 3-4টা উইকেট কিন্তু বোলারকে ক্রেডিট দিতে হবে আপনার। আমাদের ব্যাটারদের থেকেও বোলাররা কিন্তু বেশি ভালো বল করেছে, আউটস্ট্যান্ডিং স্পেল ছিল ওটা। বাট পরের ইনিংসে এসেও দে স্টার্টেড অফ ওয়েল, একটা 60 রানের পার্টনারশিপ ছিল। আমি এই ওপেনারদেরকে বেনিফিট অফ ডাউট দিব, কারণ আপনি এই কিন্তু এক টানা আপনার সবগুলো বাঁহাতি ব্যাটার হয়ে যাওয়ায় এখানে একটা ইস্যু আছে। এখানে আমরা স্লাইট অ্যাডজাস্টমেন্ট করতে পারি কিনা। মমিনুল কিন্তু এখন একটু রাডারে পড়ে যাবে। মমিনুলের লাস্ট কয়েকটা ম্যাচের পারফরমেন্স যদি আপনি দেখেন, মমিনুলের আউটের ধরনও যদি দেখেন, আমার মনে হচ্ছে যে মমিনুল একটু আউট অফ টাচ।
মমিনুলকে ওই জায়গাটাতেই যদি টিম ম্যানেজমেন্ট এখন চায় যে মমিনুলের জায়গায় আমি মুশফিককে একটু প্রমোট করতে পারি, বা মিরাজের কথা হচ্ছে মিরাজ ভালো ব্যাটিং করছে, এক হাত ম্যাচ, আমি বলছি না যে মমিনুলের ব্যাটিং অর্ডার জয়কে আর কতক্ষণ বসিয়ে রাখা হবে, তিনি তো খেলতেই পারে, কিন্তু জয়ের কিন্তু তার সুযোগ ছিল পাকিস্তানেই প্রথম থেকে খেলার, ও ইনজুর্ড হয়ে যাওয়ার পর কিন্তু সাদমান তার জায়গাটা নিয়ে নিল। এখন আপনি জয়কে ঢুকতে হলে কিন্তু অনেক কাঠখড় পোড়াতে হবে, বা এদের মধ্যে থেকে খুব বেশি বাজে খেলতে হবে এদেরকে। আমি সাদমানকেও বেনিফিট অফ ডাউট দিব, একটা 94 রান ইনিংস খেলেছে পাকিস্তানের সাথে, এখানে একটা স্টার্ট পেয়েছে, জাকিরের শট আছে, তিনি কিন্তু কাউন্টার অ্যাটাক করতে পারেন। সো দুইজন দুইটা ভ্যারাইটি অ্যাড করে। এইখানে মমিনুল আমাদের টপ 4-এ তো 4টা লেফটি, এইখানেই একটা ইস্যু হতে পারে কিনা যে কোনো টিঙ্কারিং কি টিম ম্যানেজমেন্ট করতে পারে কিনা। আমি বলছি না মমিনুলকে ড্রপ দিতে, আমি বলছি না মমিনুলের ব্যাটিং অর্ডার একবারের জন্য চেঞ্জ করে দিতে, বাট কোনো একটা ইনিংসে এমন হতে পারে না যে মুশফিক যেহেতু আমাদের মোস্ট টেকনিক্যালি সাউন্ড ব্যাটার, তিনি একটা ইনিংসের জন্য উপরে গিয়ে একটা স্টেবিলিটি দিয়ে আসলো, আবার পরের ইনিংসে না হয় তার জায়গায় ব্যাট করলো, বা মিরাজকে উপরে নিয়ে আসা হলো। বেশ ভালো ইনিংস ভাই, ইনিংস এনিওয়েজ অনেক কিছু বলার ছিল, মানে আসলে সময়টা খুব সংক্ষিপ্ত। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য মাজার। অন্যদিন অবশ্যই আশা করি আপনাকে আবার নিয়ে আসা যাবে। প্রিয় দর্শক, আজকের গ্যালারি এই পর্যন্তই। আশা করি আগামী পর্বে আবারও আপনাদেরকে পাওয়া যাবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন।